এই সংবিধানই আসলে এই পথ তৈরি করে দিয়েছে যেখানে ব্যক্তি কেন্দ্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। ৩৪০ টাকায় কেনা এই সংবিধান যদি আপনি দেখেন, গত ১৫ বছর ধরে যেটা বলছিলাম যে আমি চাই অথবা না চাই, আপনি চান অথবা না চান, যে ব্যক্তি কেন্দ্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা শেখ হাসিনা প্রতিষ্ঠা করেছিলেন, তিনি যদি আজকে আমাকে বলেন, আপনাকে বলেন যে তিনি আসলে সংবিধানের ভেতরে থেকেই করেছেন, রাষ্ট্রবিজ্ঞানের যৎকিঞ্চিৎ পড়ালেখার সূত্রে বলতে পারি আমি, সেটা তিনি মিথ্যে বলবেন না। গত ১৫ বছর ধরে একটি স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে যারা লড়াই সংগ্রাম করেছেন, যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, তাদের স্মৃতির প্রতি আমার গভীর শ্রদ্ধা। আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপস্থিতি আমি আসলে তাদের কাছেই কৃতজ্ঞ, কারণ তারা না হলে আমি এইরকমভাবে এইসব বিষয় নিয়ে কথা বলতে পারতাম না। এই ঋণ অপরিশোধ্য, এটা আমরা কোনোদিনই শোধ করতে পারব না। আজকে এই পরিবর্তনের মধ্য দিয়ে যে রাজনৈতিক প্রশ্নটার সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্নটার মুখোমুখি হয়েছে বাংলাদেশ, সেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ভবিষ্যতে আবারও স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে কি হবে না সে প্রশ্নের মীমাংসা করা, এবং সেই প্রশ্নের মীমাংসা কেবলমাত্র কয়েকটি বিশেষ ক্ষেত্রে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করার মধ্য দিয়ে সম্ভব হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। বাংলাদেশের এখনকার রাজনীতির সবচেয়ে বড় প্রশ্নটি হচ্ছে যে এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার পথকে যদি রুদ্ধ করতে হয় তাহলে আমাদের কি করণীয়। যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা এখনো আহত অবস্থায় বিভিন্নভাবে আছেন, তারা আসলে এই দায়িত্বটা আমাদের কাঁধে তুলে দিয়েছেন, আমার, আপনার এবং সকলের কাঁধে তুলে দিয়েছেন, যেন আরেকবার এইরকম পরিস্থিতির মোকাবেলা করতে না হয়। শুধুমাত্র আত্মদানের অর্থে নয়, কাঠামোগত অর্থেও বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের ক্ষেত্রে আজকের মুহূর্তটা হচ্ছে, আজকের সময়টা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের সময়। সিদ্ধান্ত গ্রহণের সময় এই অর্থে যে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কোন ধরনের রাষ্ট্র তৈরি করব, যে রাষ্ট্র মানবিক অধিকার, মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করে এবং বাংলাদেশের স্বাধীনতার মধ্য দিয়ে যে অঙ্গীকারগুলো করা হয়েছিল, অর্থাৎ সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি পুনর্বার আমাদেরকে স্মরণ করে সেই পথে আমরা অগ্রসর হব কি হব না। যে কাঠামোর কথা আমি বলছি, যে রাজনৈতিক প্রশ্নের কথা বলছি, তার সার সংক্ষেপ হচ্ছে আসলে বাংলাদেশের সংবিধানের ভবিষ্যৎ কি হবে অথবা হবে না তার সঙ্গে সংশ্লিষ্ট। কেননা আপনি বা আমি চাই অথবা না চাই, এটাই হচ্ছে বাস্তব কথা যে বাংলাদেশের যে লিখিত সংবিধানটি আছে তার একটি ভাষ্য, একটি কপি আমি সাথে নিয়ে ঘুরি আজকাল। $৩৪০ টাকায় কেনা এই সংবিধান যদি আপনি দেখেন, গত ১৫ বছর ধরে যেটা বলছিলাম যে আমি চাই অথবা না চাই, আপনি চান অথবা না চান, যে ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা শেখ হাসিনা প্রতিষ্ঠা করেছিলেন, তিনি যদি আজকে আমাকে বলেন, আপনাকে বলেন যে তিনি আসলে সংবিধানের ভেতরে থেকেই করেছেন, রাষ্ট্রবিজ্ঞানের যৎকিঞ্চিৎ পড়ালেখার সূত্রে বলতে পারি আমি, সেটা তিনি মিথ্যে বলবেন না। এই সংবিধানই আসলে এই পথ তৈরি করে দিয়েছে যেখানে ব্যক্তি কেন্দ্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। এই সংবিধান ৭২ সালে প্রণীত হওয়ার পর কেবলমাত্র যে সংশোধিত হয়েছে তা নয়, এবং এই সমস্ত সংশোধনী এমনভাবে করা হয়েছে
যেগুলো অন্ততপক্ষে দুটি ক্ষেত্রে আমি বলতেই পারি শুধুমাত্র ব্যক্তির জন্য হয়েছে, শুধুমাত্র ব্যক্তির জন্য হয়েছে। অন্যান্য যে সমস্ত সংশোধনী কাটাছেঁড়া করা হয়েছে সেগুলি এই পথ তৈরি করেছে যে ক্ষমতার এক কেন্দ্রীকরণ সম্ভব, এবং সেই এক কেন্দ্রীভূত ক্ষমতাকে ব্যবহার করে সাংবিধানিক পথ পদ্ধতির মধ্য দিয়ে ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতন্ত্রের এক দুঃসহ যন্ত্রণার মধ্যে বাংলাদেশকে 15 বছর যেতে হয়েছে। তাহলে আসুন, যদি আমরা মনে করি যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে আমরা পুনরুত্থানের পথ বন্ধ করে দেব, তাহলে অনেকেই বলছেন যে সংস্কার করতে হবে। আমি ব্যক্তিগতভাবে সংস্কার শব্দটার পক্ষে নই। আমি যেটা মনে করি সেটা হচ্ছে বাংলাদেশের জন্য রাষ্ট্র পুনর্গঠনের এক সুযোগ তৈরি হয়েছে। রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে, কেননা গত 15 বছর ধরে অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে, পরিকল্পিতভাবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে। এগুলো নিজে নিজে ধ্বংস হয়ে যায়নি, কোনো প্রাকৃতিক কারণে ধ্বংস হয়নি। অনেকেই বলেন যে ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে হবে। আমি বলি ওই বাক্যের মধ্যে কর্তার অনুপস্থিতি কেন? কে ধ্বংস করেছে? আসুন বলুন যে পরিকল্পিত উপায়ে ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। তার মানে হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের প্রয়োজনীয় শর্ত হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোকে আমরা পুনরায় তৈরি করব। কিন্তু কিভাবে তৈরি করব? যে কারণে আমি সংস্কারের কথা বিশ্বাস করি। একইভাবে অনেকেই বলেন যে যে সংবিধান আছে সেই সংবিধানের মধ্যে সংশোধনীর কথা। এই সংশোধনী শব্দটা নিয়েও আমার মনে কেবল সংশয় সন্দেহ আছে, তাই না। প্রকৃতপক্ষে আমি মনে করি যে এই সংবিধান আসলে সংশোধনের যোগ্য কিনা, সম্ভব কিনা, সেই প্রশ্ন তোলা দরকার। কি কারণে? কতগুলি সাধারণ কথা থেকে আপনি বুঝতে পারবেন যে এই সংবিধান প্রকৃতপক্ষে কেন সংশোধনীর যোগ্য নয়। তার প্রথম কথাটা আমি বলেছি যে যদি আপনি যতই সংশোধন করেন, আরেকজন স্বৈরাচারী তৈরি করার পথ যেহেতু এটার মধ্যে আছে, সাংবিধানিক একনায়কত্ব প্রতিষ্ঠার পথ যেহেতু আছে, আপনি যত ব্যান্ডেড দেন, যতভাবেই কাটাছেঁড়া করেন, সেই পথ আপনি বন্ধ করতে পারবেন না সংশোধনী দিয়ে। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই যে প্রধানমন্ত্রীর হাতে এই সংবিধান প্রধানমন্ত্রীর হাতে যে অভাবনীয় ক্ষমতা দিয়েছে। একজন ব্যক্তি কেবল প্রধানমন্ত্রী নন, একজন ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদীয় তার দলের প্রধান, সংসদীয় দলের নেতা এবং লিডার অফ দি হাউস। 4টি ভূমিকা তাকে পালন করতে হয় বা করার ব্যবস্থা করা হয়েছে। এবং এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে যখন বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার থেকে প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থায় বাংলাদেশ প্রবেশ করেছে। 1975 সালে একদলীয় বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাষ্ট্রপতির হাতে যে ক্ষমতার পাহাড় তৈরি করা হয়েছিল, দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে যা পরিবর্তন করে ওয়েস্টমিনিস্টার স্টাইল বা সংসদীয় ব্যবস্থায় যখন প্রত্যাবর্তন করা হয়, তখন লক স্টক অ্যান্ড ব্যারেল একেবারে মানে প্রতিটা জিনিস, প্রত্যেকটা ক্ষমতা যা রাষ্ট্রপতির কাছে ছিল সেই ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে দেওয়া হয়েছে। এমনিতেই সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর হাতে যথেষ্ট পরিমাণে ক্ষমতা তৈরি হয়। তদুপরি যখন আপনি রাষ্ট্রপতির সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে তুলে দেন এবং সেই ক্ষমতার প্রয়োগ করার ক্ষেত্রে যখন কোথাওই কোনো রকম বাধা নিষেধ না থাকে, জবাবদিহিতার ব্যবস্থা না থাকে, দলের ভেতরে দলের বাইরে, তখন আপনি অনিবার্যভাবেই এক স্বৈরতন্ত্রের পথে অগ্রসর হবে।
এটা এক অর্থে সংবিধানের অবধারিত পথ ছিল। সেটা জানবার পরে এই সংবিধানের মধ্যে যেহেতু এই ব্যবস্থা আছে, আপনি কতটা সংশোধনী করতে পারবেন, কতটুকু সংশোধনী করা সম্ভব? অবারিতভাবে একাধিকবার ক্ষমতায় আসার পথ খোলা রেখে এই সংশোধনী সম্ভব না।